ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে দেশটির রাজধানী কারাকাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আহত অন্তত ৭০০ জন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় আঘাত হানা ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৭.২ এবং ৭.৫। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার পশ্চিমে মোরন এলাকার কাছে। এতে রাজধানী কারাকাসের বিভিন্ন ভবন ধসে পড়েছে। ভূমিকম্পটির ফলে ব্যাপক হতাহতের আশঙ্কাও করা হচ্ছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ দেশে জরুরি অবস্থা ঘোষণাও করেছেন। বাকিটা জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। ভেনেজুয়েলায় জাতীয় ছুটির দিন পালিত হচ্ছিল বুধবার। এর মাঝেই স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭.২ মাত্রার প্রথম ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায় ভূমিকম্পটির গভীরতা ছিল ২২ কিলোমিটার। এর মাত্র ৩৯ সেকেন্ড পরই রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার এবং কেন্দ্রস্থল ছিল মোরনের ১৬ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। ইউএসজিএস বলছে এই ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। সংস্থাটি প্রাথমিকভাবে অনুমান করেছে যে মৃতের সংখ্যা ১০,০০০ থেকে ১,০০,০০০-এর মধ্যে হতে পারে। এদিকে বিবিসি জানিয়েছে ভূমিকম্পের ফলে রাজধানী কারাকাসে প্রবল কম্পন অনুভূত হয়েছে। এছাড়া বিভিন্ন ভবন ধসে পড়ার খবরও পাওয়া গেছে। জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষ সাহায্যের জন্য আহ্বান জানাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেয়া জনগণকে তাদের ঘর বাড়ি ছেড়ে বাইরে অবস্থান করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, আগাম সতর্কতা হিসেবে বেশ কয়েকটি ভবনে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমাদের কিছু স্থাপনা বা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আগাম সতর্কতা হিসেবে বেশ কয়েকটি ভবনে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা গ্যাস থেকে কোনো ধরনের দুর্ঘটনা ঘটুক তা চাই না। এদিকে উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। কর্তৃপক্ষ পরবর্তী আফটারশকের আশঙ্কায় জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১। ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে ওঠে পূর্ব এশিয়ার দেশ জাপানও। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টার স্কেলে ৬.৯। ভূমিকম্পটি কুজি থেকে ৩৫ কিলোমিটার উত্তর পূর্বে ৩২ মাইল গভীরে আঘাত হানে। তবে কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি। ওদিকে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যদিও দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকায়াচি জরুরি দুর্যোগ মোকাবেলার জন্য সরকারকে ক্ষয়ক্ষতির পরিমাণ জরুরিভাবে মূল্যায়ন করার নির্দেশও দিয়েছেন। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে ফ্রান্স। এই দেশটিতে চরম গরমে এ পর্যন্ত অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বুধবার তাপমাত্রা সর্বোচ্চে পৌঁছানোর পূর্বাভাসের মধ্যেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেখানকার প্রায় ৬৮,০০০ পরিবার। এই পরিস্থিতিতে দেশটির অর্ধেকেরও বেশি এলাকায় সর্বোচ্চ রেড অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ফ্রান্সের পাশাপাশি স্পেনেও জুনের গরমের গেল ৭৫ বছরের রেকর্ড ভেঙে গেছে। ইতালিও তীব্র গরমে পুড়ছে। দেশটির ১৬টি প্রাদেশিক রাজধানীতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া নেদারল্যান্ডস এবং বেলজিয়ামে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাজ্যেও জারি করা হয়েছে বিরল রেড অ্যালার্ট। অন্যদিকে জার্মানি, পোল্যান্ড, ক্রোয়েশিয়া এবং হাঙ্গেরিতেও আগামী কয়েকদিনের জন্য তীব্র গরমের সতর্কতা দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের গ্রীষ্মকাল আগের চেয়ে অনেক বেশি তপ্ত। চলতি জুনে দেশটির কিছু অঞ্চলে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একটি সাময়িক তাপপ্রবাহ নয়, বরং জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদী প্রভাবের ইঙ্গিত। আগামীতে এই তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এই অবস্থা মোকাবেলায় এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করার পরামর্শ তাদের। অরিসুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। রেকর্ড তাপপ্রবাহে পুড়ছে যুক্তরাজ্য। দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের কিছু এলাকায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। জুন মাসে এমন তাপমাত্রা দেশটির ইতিহাসে নজিরবিহীন। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে যুক্তরাজ্যে গরমের তীব্রতা বাড়ছে। গত এক দশকে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের পারদ ছুঁয়েছে এমন দিনের সংখ্যা আগের তুলনায় ৩ গুণেরও বেশি বেড়েছে।
একসময় 35 ডিগ্রি সেলসিয়াস ছিল বিরল ঘটনা, অথচ গত 10 বছরের মধ্যে 6 বছরেই সেই সীমা অতিক্রম করেছে দেশটি। এই অবস্থায় নতুন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন 2022 সালে যুক্তরাজ্যের সর্বোচ্চ 40.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। বর্তমান হারে বৈশ্বিক উষ্ণায়ন চলতে থাকলে 2050 সালের মধ্যে দেশটিতে এই ধরনের তাপমাত্রা নিয়মিত ঘটনা হয়ে উঠতে পারে। তবে প্রশ্ন হলো, এমন ভবিষ্যতের জন্য কতটা প্রস্তুত যুক্তরাজ্য? ব্রিটেন সরকারের স্বাধীন উপদেষ্টা সংস্থা ক্লাইমেট চেঞ্জ কমিটির উত্তরটি খুব একটা আশাব্যঞ্জক নয়। সংস্থাটি বলছে, সম্প্রতি চরম তাপপ্রবাহ মোকাবেলায় ধারাবাহিক সরকারগুলোর প্রস্তুতি খুবই হতাশাব্যঞ্জক। বিশেষজ্ঞরা বলছেন, তীব্র গরমের প্রভাব পড়বে জনজীবন ও অবকাঠামোতেও। জরুরি পদক্ষেপ না নিলে শতাব্দীর মাঝামাঝি সময়ে 90% বেশি বাড়ি তীব্র তাপপ্রবাহে ক্ষতিগ্রস্ত হবে, যা হুমকিতে ফেলবে স্বাভাবিক জীবনযাত্রা। এই অবস্থা থেকে রক্ষা পেতে সবখানেই শীতলীকরণ ব্যবস্থার আওতায় আনা এবং তাপপ্রবাহ মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। অরিসুল ইসলাম, ৭১। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের কূটনৈতিক তৎপরতা বাড়লেও মধ্যপ্রাচ্যে কমছে না উত্তেজনা। সম্প্রতি দুই দেশের সমঝোতার পর ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের কথা জানিয়েছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA। তবে তেহরান বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি হলেই কেবল এই পরিদর্শন সম্ভব। ওদিকে ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তিতে হরমুজ প্রণালীতে ফি বা টোল আরোপের শর্ত থাকলেও তা মেনে নেবে না মার্কিন প্রেসিডেন্ট। পুরোটা জানাচ্ছেন নাহিদা রিন্থি। ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংকট ঘিরে মধ্যপ্রাচ্যে চলছে কূটনৈতিক তৎপরতা। যুদ্ধের প্রভাব কাটিয়ে সমঝোতার পথ খোঁজার চেষ্টা চললেও এখনো কাটেনি অনিশ্চয়তা। সম্প্রতি দুদেশের মধ্যে শান্তি সমঝোতার পর পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA বলেছে, তারা ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবে। আমরা খুব শীঘ্রই এর কার্যপ্রণালী, তারিখ, পদ্ধতি এবং স্থান নিয়ে কাজ শুরু করব এবং পরিদর্শন কার্যক্রম অবশ্যই অনুষ্ঠিত হবে। ইরান সরকারের সাথে যৌথভাবে সহযোগিতা করা হবে। তবে তেহরান এখনো অনড় তাদের সিদ্ধান্তে। চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত পরিদর্শনের অনুমোদন দেওয়া হবে না বলে জানায় তারা। এদিকে ইরানের সংসদীয় স্পিকার বাঘের গালিবাফ বলেছেন, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থা কেবল আঞ্চলিক দেশগুলোরই নির্ধারণ করা উচিত। তিনি বহিরাগত হস্তক্ষেপ প্রত্যাখ্যান করেছেন। এদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত চুক্তিতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ফি বা টোল আরোপের শর্ত থাকলে তা মেনে নেবে না যুক্তরাষ্ট্র। বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের সময় এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC সতর্ক করে বলেছে, তেহরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ হরমুজ প্রণালী ব্যবহার করলে ব্যবস্থা নেওয়া হবে। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচলে ফি আরোপের বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়। এমন সিদ্ধান্ত ভবিষ্যতে অন্য দেশগুলোর জন্য একই ধরনের দাবি তোলার সুযোগ তৈরি করবে। অন্যদিকে ইরান যুদ্ধের বিশাল খরচ মেটাতে কংগ্রেসের কাছে $87.6 বিলিয়ন অতিরিক্ত তহবিল চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অতিরিক্ত তহবিল চাওয়ার সমালোচনা করেছে ডেমোক্রেটরা। তাদের অভিযোগ, ইরান যুদ্ধের খরচ বহনের জন্য জনগণের ওপর নতুন চাপ তৈরি করা হচ্ছে। অপরদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়া শহরে ইসরায়েলি হামলায় 2 জন নিহত হয়েছেন। একই সময়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্র চাপ দিল দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। এ ঘটনায় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। নাহিদা রিন্থি, ৭১। ইরানের সঙ্গে চলমান আলোচনায় মধ্যপ্রাচ্য সংকটে স্থায়ী সমাধান খুঁজছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে উপসাগরীয় মিত্র দেশগুলোর স্বার্থ আর নিরাপত্তা রক্ষার আশ্বাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কুয়েত সফরে রুবিও বলেন, ইরানের সঙ্গে যে কোনো সমঝোতার বিষয়ে উপসাগরীয় অংশীদারদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবে ওয়াশিংটন। সংঘাতের সময় ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছিল উপসাগরীয় কয়েকটি দেশ। পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় ব্যাহত হয় তেল গ্যাস পরিবহন। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ নীতিতে হ্রাস টানতে প্রথমবারের মতন একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন করেছে মার্কিন সিনেট।
50-48 ভোটে পাশ হওয়ায় প্রস্তাবকে ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে শুরু হয়েছে এক নতুন বিতর্ক। প্রশ্ন উঠেছে, সিনেটের এই ভোটের পরও কি ট্রাম্প চাইলে ইরানে হামলা চালাতে পারেন? মনিরুজ্জামান বাবুর আরও একটি প্রতিবেদন। ইরান যুদ্ধ থামাতে সিনেটে এটি ছিল 10ম প্রচেষ্টা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ ঠেকানোর লক্ষ্যে যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত একটি প্রস্তাব মঙ্গলবার প্রথমবারের মতো অনুমোদন করে মার্কিন সিনেট। এই প্রস্তাবের মাধ্যমে আইন প্রণেতারা স্পষ্ট বার্তা দিয়েছেন যে কংগ্রেসের অনুমোদন ছাড়া দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালনা বা নতুন সামরিক সংঘাতে জড়ানোর বিষয়ে তাদের উদ্বেগ রয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই প্রস্তাব পাশের ফলে মার্কিন রাজনীতি ও ট্রাম্পের যুদ্ধনীতিতে কয়েকটি বড় প্রভাব পড়তে যাচ্ছে। প্রথমত, এটা ট্রাম্পের একক সিদ্ধান্তের উপর বড় ধাক্কা। ট্রাম্প প্রশাসন যে ইরান সংঘাত সম্পূর্ণ নিজের পছন্দে বা একক সিদ্ধান্তে শুরু করেছিল, এই প্রস্তাব পাশের মাধ্যমে তার উপর আইন প্রণেতারা একটি বড় লাগাম টানলেন। এটি স্পষ্ট করে দিল যে প্রেসিডেন্ট চাইলেই একক ইচ্ছায় যুদ্ধ চালিয়ে যেতে বা নতুন করে যুদ্ধ শুরু করতে পারবেন না। দ্বিতীয়ত, রিপাবলিকান পার্টির ভেতরেও ট্রাম্পের নীতি নিয়ে মতবিরোধ সামনে এসেছে। এই প্রস্তাব পাশের ক্ষেত্রে ডেমোক্র্যাটদের সঙ্গে 4 জন রিপাবলিকান সিনেটরও যোগ দিয়েছিলেন। এটি ট্রাম্পের নিজস্ব দল রিপাবলিকান পার্টির ভেতরে অসন্তোষ এবং ট্রাম্পের যুদ্ধনীতির প্রতি এক ধরনের অনাস্থা প্রকাশ করে। এরপরই যে জটিলতা তৈরি হচ্ছে সেটা যুদ্ধ অর্থায়নে। ইরান সংক্রান্ত ভবিষ্যৎ সামরিক ব্যয়ের জন্য কংগ্রেস থেকে বিপুল অর্থ বরাদ্দ আদায় করা প্রশাসনের জন্য আরও কঠিন হয়ে উঠতে পারে। সবশেষ ট্রাম্প নিজেই স্বীকার করেছেন যে এই প্রস্তাব পাশের ফলে ইরানের সাথে চলমান আলোচনা বা দর কষাকষিতে যুক্তরাষ্ট্রের অবস্থান কিছুটা দুর্বল হতে পারে। বিশ্লেষকদের মতে সিনেটের এই প্রস্তাব ট্রাম্পকে পুরোপুরি থামাতে না পারলেও তার রাজনৈতিক ও কৌশলগত স্বাধীনতার উপর একটি গুরুত্বপূর্ণ চাপ তৈরি করেছে। মনিরুজ্জামান বাবু, ৭১। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফন অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে কে প্রতিনিধিত্ব করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। দীর্ঘদিনের যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে ভারত ইরানের মধ্যে, তার প্রেক্ষাপটেই মূলত এই আমন্ত্রণ জানানো হলো। সাম্প্রতিক পশ্চিম এশিয়ার উত্তেজনা ও সংঘাতের সময়ও এই দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে একাধিকবার আলোচনা হয়েছে। ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাত এবং পরবর্তীতে সমঝোতা চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে বাড়ছে অসন্তোষ। নতুন জনমত জরিপ বলছে অধিকাংশ মার্কিন নাগরিক মনে করেন এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত সাফল্য নয়, বরং একটি ব্যর্থতা। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজ দলের সমর্থকদের মধ্যেও দেখা যাচ্ছে হতাশা। অন্যদিকে রয়টার্সের করা জনমত জরিপ বলছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের হওয়া যুদ্ধবিরতির চুক্তি বেশি দিন টিকবে না বলে মনে করেন বেশিরভাগ মার্কিনিরা। মনিরুজ্জামান বাবুর আরও একটি প্রতিবেদন। ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের সমঝোতা চুক্তির পর প্রকাশিত একাধিক জনমত জরিপে উঠে এসেছে উদ্বেগজনক চিত্র। সিবিএস নিউজ পরিচালিত জরিপ অনুযায়ী ৭৮% মার্কিন নাগরিক চান যুদ্ধ দ্রুত শেষ হোক। মাত্র 22% মনে করেন আরও চাপ সৃষ্টি করে ইরানের কাছ থেকে বাড়তি ছাড় আদায় করা উচিত। তবে যুদ্ধ বন্ধের পক্ষে থাকলেও চুক্তি নিয়ে সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিনী। জরিপে মাত্র 22% উত্তরদাতা বলেছেন চুক্তিটি যুক্তরাষ্ট্রের জন্য বেশি লাভজনক। বিপরীতে 37% মনে করেন এতে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে ইরান। আর 41% মতে চুক্তিটি উভয় পক্ষের জন্য সমান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সবচেয়ে বড় ধাক্কা এসেছে পারমাণবিক ইস্যুতে। যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করা। কিন্তু 69% মার্কিন নাগরিক মনে করেন বর্তমান চুক্তি ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থামাতে পারবে না। এমনকি রিপাবলিকান সমর্থকদের প্রায় অর্ধেকও একই মত পোষণ করেন।
বিশ্লেষকদের মতে যুদ্ধের সামরিক ক্ষতি সত্ত্বেও ইরান তার কৌশলগত সক্ষমতার প্রমাণ দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে তাদের অবস্থান বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলেছে। ফলে অনেক মার্কিন নাগরিক মনে করছেন যুদ্ধের নেতিবাচক প্রভাব যুক্তরাষ্ট্রকে আরও দীর্ঘ সময় বহন করতে হবে। জরিপ অনুযায়ী 57% আমেরিকান বিশ্বাস করেন এই যুদ্ধ সমস্যা সমাধানের চেয়ে নতুন সমস্যা বেশি সৃষ্টি করেছে। মাত্র 21% মনে করেন এটি কার্যকর কোনো সমাধান এনে দিয়েছে। সবশেষে জরিপে উঠে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। প্রায় 2/3 মার্কিন নাগরিক মনে করেন ট্রাম্প প্রশাসন তাদের ঘোষিত লক্ষ্য অর্জন করতে পারেনি, বরং যে কোনো মূল্যে সংঘাতের অবসান ঘটানোর জন্যই তারা এই চুক্তিতে পৌঁছেছে। জনমত জরিপের এই ফলাফল স্পষ্ট করে দিচ্ছে ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের আস্থা তলানিতে পৌঁছেছে। যুদ্ধের লক্ষ্য, কৌশল এবং ফলাফল সবকিছু নিয়েই প্রশ্ন তুলেছেন তারা। ফলে আগামী দিনে এই ইস্যু যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। মনিরুজ্জামান বাবু, ৭১। টেসলা ও স্পেসএক্সের শেয়ারের ব্যাপক দরপতনের কারণে প্রযুক্তি খাতের শীর্ষ ব্যবসায়ী এলন মাস্ক আর ট্রিলিয়নিয়ার হিসেবে থাকছেন না। বুধবার মার্কিন শেয়ার বাজার বন্ধ হওয়ার সময় মাস্কের সম্পদের পরিমাণ কমে বিলিয়নের স্তরে নেমে এসেছে আবারও। বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বসের তথ্য বলছে, বুধবার যুক্তরাষ্ট্রে বিকেল 4টা পর্যন্ত মাস্কের নিট সম্পদের পরিমাণ ছিল $970.2 বিলিয়ন। এর আগে স্পেসএক্সের আইপিওর মাধ্যমে মাস্ক ট্রিলিয়নের তালিকায় নাম লেখান। রঙিন ঘুড়ির ছোঁয়ায় বদলে গেছে ডেনমার্কের আকাশ। বিশাল সমুদ্র সৈকতে উঠছে নানা আকৃতির দৃষ্টিনন্দন সব ঘুড়ি, কখনো বিশাল স্কুইড, কখনো কাঁকড়া, আবার কখনো রীতিমতো মানুষের অবয়ব। বিশ্বের 26টি দেশ থেকে আসা হাজারো ঘুড়ি প্রেমীর অংশগ্রহণে ফ্যানো দ্বীপে বসেছে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। কেবল ঘুড়ি ওড়ানো নয়, সৃজনশীলতা আর আনন্দ ভাগাভাগির এক মিলন মেলায় পরিণত হয়েছে এই আয়োজন। সেই খবর জানাচ্ছেন দেওয়ান মুবাশিরা হোসেন। আকাশ জুড়ে হাজারো রঙের খেলা, কখনো বিশাল স্কুইড, কখনো কাঁকড়া, আবার কখনো মানুষের আকৃতির ঘুড়ি। দৃষ্টিনন্দন এমন সব ঘুড়িতে ছেয়ে গেছে ডেনমার্কের ফ্যানো দ্বীপের আকাশ। প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে ফ্যানো ইন্টারন্যাশনাল কাইট ফ্লায়ার্স মিটিং। বিশ্বের অন্যতম বড় এই ঘুড়ি উৎসবে অংশ নিয়েছেন 26টি দেশের প্রায় 5,000 ঘুড়ি প্রেমী। আয়োজকদের হিসাবে পুরো আয়োজন জুড়ে আকাশে উড়েছে প্রায় 25,000 ঘুড়ি। ডেনমার্কের উত্তর সাগর উপকূলের কাছে অবস্থিত ফ্যানো দ্বীপ ঘুড়ি ওড়ানোর জন্য বিশেষভাবে জনপ্রিয়। বিস্তৃত সমুদ্র সৈকত, শক্ত মাটির মতো সমতল বালু আর নিয়মিত উপকূলীয় বাতাস, সব মিলিয়ে জায়গাটি হয়ে উঠেছে ঘুড়ি প্রেমীদের স্বর্গ। ফ্যানো অসাধারণ একটি জায়গা, কারণ এখানে ঘুড়ি ওড়ানোর জন্য প্রচুর জায়গা আছে। অনেক দেশে সৈকতে ঘুড়ি ওড়ানো সীমিত, কিন্তু এখানে সবাই আনন্দের সঙ্গে এটি করতে পারে। তবে বিশাল আকৃতির ঘুড়ি আকাশে তুলতে প্রয়োজন দক্ষতা ও প্রস্তুতি। এক একটি বড় ঘুড়ি নিয়ন্ত্রণ করতে লাগে একাধিক মানুষের সমন্বয়। ঘুড়ি ওড়ানোর অভিজ্ঞতা নিয়ে অংশগ্রহণকারীদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। কেউ কেউ বছরের পর বছর ধরে এই উৎসবে ফিরছেন শুধু আনন্দ আর নতুন অভিজ্ঞতার জন্য। গত বছর প্রথমবার এসেছিলাম, এবার দ্বিতীয়বার এলাম ঘুড়ি নিয়ে আনন্দ করতে এবং ছুটি কাটাতে। শুরুতে নিয়ন্ত্রণ কঠিন মনে হলেও ধীরে ধীরে তা অভ্যাসে পরিণত হয় বলে জানান অংশগ্রহণকারীরা। তাদের কাছে ঘুড়ি শুধু খেলা নয়, এটি সৃজনশীলতা, বন্ধুত্ব আর আনন্দ ভাগাভাগির এক মাধ্যম। 14 কিলোমিটার দীর্ঘ সৈকতে গাড়ি চালানোর সুযোগও রয়েছে দর্শনার্থীদের জন্য। আর তাই ফ্যানো দ্বীপ এখন শুধু পর্যটন নয়, বিশ্ব ঘুড়িপ্রেমীদের এক মিলন মেলার নাম। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।